তো আরও একবার স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই বোনেদের আমার চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো এর আগের ভিডিওতে তোমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে, অর্থাৎ ওই পঞ্চম অধ্যায়ের কি বিষয় পড়তে হবে কি না হবে সেই বিষয়ে একটা ছোট্টখাটো ধারণা তোমরা পেয়েছো। কিন্তু আজকের ভিডিওতে তোমরা উচ্চ মাধ্যমিক প্লাস তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা আছে এই বিষয়ের উপর মাথায় রেখেই কিন্তু আজকের এই পঞ্চম অধ্যায় থেকে বড় অর্থাৎ 8 নম্বরের কি কোশ্চেন থাকছে সেই সমস্ত কোশ্চেনের সাজেশন সাথে কিন্তু উত্তর এই ভিডিও আকারে তোমাদেরকে দিয়ে দেব। তো আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যদি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দাও এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে তারাও এই সাজেশন প্লাস উত্তরটা পেয়ে যেতে পারে। তো দেখো আজকের ভিডিওতে টোটাল 4টে কোশ্চেন থাকছে। এই 4টে কোশ্চেন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনেই টেস্ট পরীক্ষা, একটা প্রিপারেশন আমি জানি খুব দরকার আছে। এই জন্যই কিন্তু উত্তরগুলো তোমাদেরকে খুব কষ্ট করে হলেও করে দিচ্ছি। তো তোমরা কিন্তু উত্তরগুলো খাতায় লিখে পড়ে যাবে এবং এই সাজেশনটা কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পরীক্ষা যখন তোমরা 2024 সালে দিতে যাবে তখনও কিন্তু এই কোশ্চেনগুলো থেকেই পরীক্ষায় আসবে। তো প্রশ্নগুলো এবং সাথে উত্তরগুলো কিন্তু অবশ্যই ভালো করে খাতায় লিখে রাখো। তো কি প্রশ্ন থাকছে এবং সাথে উত্তর সেটা একবার দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পঞ্চম অধ্যায় থেকে টোটাল 4টে কোশ্চেন থাকবে। প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখো, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব লেখো। অথবা এই কোশ্চেনটা আরেকভাবে দিতে পারে, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু কেটে দেওয়া আছে, এটা কিন্তু মূল পাঠের মধ্যে পড়বে। অথবা থাকতে পারে লখনৌ চুক্তির পটভূমি লেখো, এই চুক্তির গুরুত্ব কি। ঠিক আছে, তো উত্তর দেখো এখানে কি আছে একবার দেখে নেবো। দেখো ভূমিকা বলছে, দেখো 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নার উদ্যোগে এই চুক্তি সম্পাদিত হয়। লীগের তরুণ নেতাদের প্রচেষ্টা হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি পরিবেশ তৈরি হয়। এরই ফলশ্রুতি ছিল লখনৌ চুক্তি। এই চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই সংঘবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নেয়। এবার বলছে পটভূমি। যদি তোমার পটভূমি কোশ্চেনে দিয়ে দেয় তো তোমরা পটভূমি হেডিং করে লিখবে, যদি না দেয় তো লেখার দরকার নেই। দেখো 1 নম্বর কি বলছে, 1909 সালে মর্লেমেন্টো শাসন সংস্কার আইনে মুসলিমদের জন্য আইনসভার পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। তৎকালীন কংগ্রেস নেতা মোহাম্মদ আলী জিন্নার সমালোচনা করেন। 2 নম্বর বলছে, দেখো 1911 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করলে মুসলিমদের একাংশ ক্ষুব্ধ হতাশ হয়। তাদের অনেকেই জাতীয় কংগ্রেসের যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। তো এবার দেখো শর্তাবলী, অর্থাৎ তোমাকে যদি কোশ্চেনে শর্ত দিয়ে দেয় তো তুমি সে শর্তের জায়গায় কি লিখতে পারো। 1 নম্বর পয়েন্ট দেখো, কংগ্রেস ও মুসলিম লীগ যৌথভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি জানায়। 2 নম্বর বলছে মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজ আদর্শ মেনে নেবে। 3 নম্বর বলছে দেখো কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচনের নীতি মেনে নেবে। 4 নম্বর বলছে দেখো প্রতিটি প্রাদেশিক আইনসভার মুসলিম সদস্যদের সংখ্যা নির্দিষ্ট করা হবে। আর 5 নম্বর বলছে দেখো কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত ভারতীয় প্রতিনিধিদের 1/3 হবে মুসলিম। এবার বলছে গুরুত্ব, এই গুরুত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো বলছে ডক্টর ঐতিহাসিক বিপিন চন্দ্রের মতে হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের ক্ষেত্রে লখনৌ চুক্তি ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জিন্না প্রমুখ এই চুক্তিকে স্বাগত জানান। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দু ও মুসলিমদের মধ্যে ক্রমবর্ধমান ভাবগত ঐক্যের চূড়ান্ত নিদর্শন এই চুক্তি। লখনৌ চুক্তির গুরুত্ব বলছে, লখনৌ চুক্তির গুরুত্ব হলো দেখো 1 নম্বর বলছে এই চুক্তি হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যের কাজ করেছিল। 2 নম্বর বলছে দেখো হিন্দু মুসলিমের মধ্যে ব্রিটিশ সরকারের আশঙ্কিত করে তুলেছিল। হিন্দু মুসলিমের ঐক্য ব্রিটিশ সরকারকে আশঙ্কিত করে তুলেছিল। এক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট দেখো এই চুক্তি দ্বারা কংগ্রেস প্রমাণ করেছিল ধর্মীয় পক্ষপাত থাকা সত্ত্বেও জাতীয় প্রয়োজনে হিন্দু ও মুসলিম মিলিত হতে পারে। এরপর 4 নম্বর দেখো বলছে লখনৌ চুক্তির ফলস্বরূপ 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার নীতি ঘোষণা করা হয় ভারতের। আচ্ছা 5 নম্বর পয়েন্ট বলছে দেখো 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের পরিকল্পনা ছিল লখনৌ চুক্তির ফল বিশেষ। এবার বলছে দেখো লাস্ট পয়েন্ট উপসংহার, কি লিখবে সেখানে।
যে লখনৌ চুক্তি হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ হলেও একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল না। পৃথক নির্বাচনের দাবি মেনে নেওয়া সাম্প্রদায়িক বিদ্বেষের জন্ম দিয়েছিল। ঐতিহাসিক কমলেশ ত্রিপাঠীর মতে ভারতে ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রসারে এই চুক্তি আদৌ সহায়ক ছিল না, কিন্তু তা সত্ত্বেও এই চুক্তির গুরুত্বকে অস্বীকার করলে সত্যের অপলাপ হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এবং এই আইনের গুরুত্ব কী ছিল। অথবা তোমার থাকতে পারে দেখো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর দেখো, ভারত শাসনতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে 1935-এর ভারত শাসন আইন ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। এই আইনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করে দেওয়া, কিন্তু বাস্তবে তা জাতীয়তাবাদকে শক্তিশালী করে তোলে। ভারত সচিব স্যার স্যামুয়েল হোর 1935-এর 5ই ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে ভারতের সাংবিধানিক সংস্কারের বিলটি উত্থাপন করেছিলেন, যা 2রা আগস্ট আইনে পরিণত হয়। এই আইন 1935-এর ভারত শাসন আইন নামে পরিচিত। এখানে বলছে দেখো পটভূমি। 1 নম্বর পয়েন্ট দেখো, সাইমন কমিশনের প্রতিক্রিয়া। ভারতে স্বায়ত্তশাসন লাভের যোগ্যতা যাচাইয়ের জন্য 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে। কমিশনের রিপোর্টে ভারতীয়দের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুললেন, ভারতীয়দের মনে ক্ষোভের জন্ম দেয়। 2 নম্বর পয়েন্ট দেখো, জাতীয়তাবাদের প্রসার। 1920 থেকে 30-এর দশকে ভারতের জাতীয়তাবাদী চিন্তাধারা যথেষ্ট প্রসার লাভ করে। 1919-এর মন্টেগু চেমসফোর্ড আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। ফলস্বরূপ গান্ধীজির নেতৃত্বে আন্দোলনের তীব্রতা যথেষ্ট বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট বলছে ব্রিটিশ সাম্রাজ্যের সুরক্ষা দান। ব্রিটিশ সরকার 1933 খ্রিস্টাব্দে ভারতের সাংবিধানিক সংস্কার বিষয়ক একটি শ্বেতপত্র প্রকাশ করে, যার প্রেক্ষাপটে পরবর্তীতে ভারতের শাসন আইন পাশ হয়। ব্রিটিশ সরকারের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যকে সুরক্ষিত করে ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করা। এবার বলছে দেখো শর্তাবলী, কি কি শর্ত ছিল এই 1935-এর ভারত শাসন আইনে। দেখো 1935-এর ভারত শাসন আইনে শর্তাবলী বা বৈশিষ্ট্যের 2টি মূল কাঠামো ছিল। 1 নম্বর হলো যথা, 1 নম্বর দেখো বা ক দেখো সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় বা কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্ত। আর ক্ষয় বা 2 নম্বর বলছে দেখো স্বায়ত্তশাসিত প্রাদেশিক সরকার বিষয়ক শর্ত। তো এখানে 1 নম্বর শর্ত কি ছিল না, কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্ত। তার কিছু সাব পয়েন্ট আছে, এটা হলো মূল পয়েন্ট। দেখো ভারতের 1 নম্বর পয়েন্ট বলছে ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা হবে ব্রিটিশ শাসিত বিভিন্ন প্রদেশ ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে। 2 নম্বর বলছে দেখো এই যুক্তরাষ্ট্রে যোগদান করা বা না করা দেশীয় রাজ্যগুলির ইচ্ছার উপর নির্ভর করবে। 3 নম্বর পয়েন্ট দেখো কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হবে। নিম্নকক্ষে 375 জন সদস্যের মধ্যে 250 জন ব্রিটিশ ভারত থেকে ও 125 জন দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচিত হবে। উচ্চকক্ষে 260 জন সদস্যের মধ্যে 156 জন ব্রিটিশ ভারত থেকে ও 104 জন দেশীয় রাজ্য থেকে নিযুক্ত হবে। 4 নম্বর পয়েন্ট দেখো মুসলিম, খ্রিস্টান, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধি থাকবে। 5 নম্বর পয়েন্ট কেন্দ্রীয় সরকারের প্রধান পরিচালক হবেন গভর্নর জেনারেল বা ভাইসরয়, তার অধীনে মন্ত্রী পরিষদ থাকবে। এবার বলছে দেখো 2 নম্বর পয়েন্ট যেটা ছিল প্রাদেশিক সরকার বিষয়ক শর্ত। 1 নম্বর পয়েন্ট দেখো প্রাদেশিকগুলিতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর পয়েন্ট বলছে প্রাদেশিক গভর্নরের নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ গঠিত হবে। 3 নম্বর বলছে গভর্নর প্রদেশের আইন শৃঙ্খলা, ধর্ম, আইন প্রণয়ন, আইন বাতিল করা প্রভৃতি ক্ষমতা পাবেন। 4 নম্বর বলছে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকবে। 5 নম্বর দেখো তপশিলি সম্প্রদায়ের জন্য পুনা চুক্তি অনুযায়ী নির্বাচন করা হবে। পরের পয়েন্ট দেখো গুরুত্ব কি, এই গুরুত্ব এই 1935-এর ভারত শাসন আইনের গুরুত্ব কি দেখে নাও। বিভিন্ন ত্রুটি, বিচ্যুতি ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও 1935-এর ভারত শাসন আইনের গুরুত্ব অনস্বীকার্য। যথা
1 নম্বর পয়েন্ট দেখো, এখানে লেখা আছে, দেখো, এই আইন স্বাধীন ভারতের যুক্তরাষ্ট্রীয় ও দায়িত্বশীল সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল। 2 নম্বর পয়েন্ট দেখো, প্রদেশগুলিতে স্বায়ত্তশাসনের নীতি কার্যকর হওয়ায় দায়িত্বশীল শাসন ব্যবস্থা গড়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট দেখো, ভারতীয় সংবিধান রচনায় এই আইনের প্রভাব লক্ষ্য করা যায়। 4 নম্বর পয়েন্ট দেখো, এই আইন গান্ধীজিকে বিদ্রোহী নেতায় পরিণত করেছিল। 5 নম্বর দেখো, 1935-এ ভারত শাসন আইনের বিরুদ্ধে সারা ভারতে যে প্রতিবাদের ঝড় ওঠে তা জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করে তুলেছিল। এবার বলছে মূল্যায়ন। 1935-এ ভারত শাসন আইনের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। সর্বভারতীয় যুক্তরাষ্ট্রে দেশীয় রাজাদের যোগদান বাধ্যতামূলক ছিল না, তাই বহু রাজ্যই যোগদান করেননি। সাম্প্রদায়িক নির্বাচন জাতীয়তাবাদকে আঘাত করেছিল। দেশীয় রাজ্যের প্রতিনিধিরা নির্বাচনের পরিবর্তে মনোনীত হতেন, যা অগণতান্ত্রিক। কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না, কারণ স্বাধীন ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠনের ক্ষেত্রে এর যথেষ্ট প্রভাব ছিল। তাই বলা যায় 1935-এর ভারত শাসন আইন স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর রচনা আর এক বলিষ্ঠ পদক্ষেপ। তো তোমাদের এখানে 3 নম্বর প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল? এই ঘটনার গুরুত্ব লেখো। দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। রাওলাট আইনের প্রতিবাদে দেশ জুড়ে যে আন্দোলনের সূচনা হয় তার মর্মান্তিক পরিণতি হয় পাঞ্জাবে। রাওলাট আইনের বিরুদ্ধে বিক্ষোভের সূত্রে 1919 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল ইংরেজ সরকার পাঞ্জাবের দুজন জনপ্রিয় নেতা সৈফুদ্দিন কিলচু ও সত্যপালকে গ্রেপ্তার করেন। এর ফলে জনতা উত্তেজনা ও ক্ষোভে ফেটে পড়ে। সরকার আন্দোলন প্রতিহত করতে নিষ্ঠুর দমন নীতি গ্রহণ করে, যার চরম পরিণতি ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। বলছে দেখো, 11ই এপ্রিল পাঞ্জাবের তৎকালীন শাসনকর্তা মাইকেল ও ডায়ার সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করেন। 13ই এপ্রিল উত্তেজিত জনতা এই নিষেধাজ্ঞার উপর উপেক্ষা করে প্রায় 10,000-এর বেশি নিরস্ত্র মানুষ অমৃতসরের পূর্ব দিকে অবস্থিত জালিয়ানওয়ালাবাগের মাঠে সমবেত হন। সভা চলাকালীন জেনারেল ও ডায়ার কোনো রকম সাবধান বার্তা না দিয়েই সৈন্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে 10 মিনিট ধরে প্রায় 1600 রাউন্ড গুলি বর্ষণ করেন বা গুলি চালান। ফলে শিশু, নারী, বৃদ্ধ সহ প্রচুর মানুষের প্রাণ হারান। এটা হলো সরকারি হিসাবে বলা হয়েছে 379 জন, এবং অনেকেই হতাহত হন। ওই দিন সান্ধ্য আইন জারি করে আহতদের মুখে জল দেওয়ার জন্য কাউকে গৃহের বাইরে আসতে দেওয়া হয়নি। এই নৃশংস হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপর পরের পয়েন্ট দেখো, প্রতিক্রিয়া। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে সমগ্র বিশ্ব স্তম্ভিত হয় এবং সম্মুখে ব্রিটিশ শাসনের স্বরূপ উন্মোচিত করে দেয়। ভারত সচিব মন্টেগু এই ঘটনাকে নিবারণমূলক হত্যাকাণ্ড বলে অভিহিত করেন। সমগ্র ভারতবাসী এর বিরুদ্ধে প্রতিবাদে নামে। 1 নম্বর পয়েন্ট দেখো, হত্যাকাণ্ডের প্রতিবাদে সমগ্র ভারতবাসী ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভে ফেটে পড়েন। 2 নম্বর পয়েন্ট দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, জালিয়ানওয়ালাবাগের ভয়াবহ ঘটনা সমগ্র দেশে মহাযুদ্ধের শিখা প্রজ্বলিত করে। 3 নম্বর পয়েন্ট দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ প্রদত্ত নাইট উপাধি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। 4 নম্বর পয়েন্ট দেখো, গান্ধীজি ইয়াং ইন্ডিয়ান পত্রিকায় বলেন, এই শয়তান সরকারের সংশোধন সম্ভব নয়, একে ধ্বংস করতে হবে। 5 নম্বর পয়েন্ট দেখো, জাতীয় কংগ্রেসের সর্বস্তরের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা করে এটিকে তদন্ত কমিটি গঠন করেন। একটি তদন্ত কমিটি জেনারেল ও ডায়ার এবং পাঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ার উভয়ের শাস্তিদানের সুপারিশ করেন। গুরুত্ব দেখো, গুরুত্বতে কি আছে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতের ব্রিটিশ শাসনের যে পশুসুলভ চরিত্র তা ভারতবাসীর কাছে স্পষ্ট করে দেয়। বলছে, এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেশবাসীর মধ্যে ইংরেজদের প্রতিরোধ করার মানসিকতা প্রকাশ পায়।
দেখো লেখা আছে আন্দোলনের সূত্র ধরে গান্ধীজি এক বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হন। রমেশচন্দ্র মজুমদারের মতে শহীদের রক্তে তাকে ভারতের মুকুটহীন রাজায় পরিণত করেছিল। একদম লাস্ট পয়েন্ট দেখো, হত্যাকাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হয়। ঐতিহাসিক টমসন ও গ্যারেটের মতে এই ঘটনা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মতোই গুরুত্বপূর্ণ ছিল। তো পরে প্রশ্ন দেখো, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? দেখো, রাওলাট আইনের প্রবর্তনের কারণ বা উদ্দেশ্য। 1919 খ্রিস্টাব্দে দমনমূলক রাওলাট আইন প্রবর্তনের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর পয়েন্ট দেখো, শ্বেতাঙ্গদের খুশি করার চেষ্টা। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের মাধ্যমে সরকার ভারতীয়দের কিছুটা তোষণ ও তাদের কিছু কিছু স্বায়ত্তশাসনের অধিকার দেওয়ার চেষ্টা করে। এতে নগ্ন সাম্রাজ্যবাদী মানসিকতা সম্পন্ন কিছু কিছু ইংরেজ অসন্তুষ্ট হয়। এই শ্রেণীকে খুশি করার উদ্দেশ্যে সরকার ভারতীয়দের উপর তীব্র দমনমূলক আইন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করে। 2 নম্বর পয়েন্ট দেখো, সরকারের সুপারিশ। প্রথম বিশ্বযুদ্ধের কালে ভারতে ব্রিটিশ সরকারের বিলাতের প্রধানমন্ত্রী চেম্বারলেনকে এক পত্রে জানায় যে যুদ্ধের পর ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে আগাম ব্যবস্থা নিতে ভারত সরকার প্রধানমন্ত্রী চেম্বারলেনকে অনুরোধ করেন। 3 নম্বর পয়েন্ট দেখো, ভারত রক্ষা আইন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতে ব্রিটিশ বিরোধী সব ধরনের আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকার ভারত রক্ষা আইন নামে একটি দমনমূলক আইন প্রবর্তন করেছিলেন। যুদ্ধ শেষে এই আইনের মেয়াদ শেষ হয়ে যায়। এই অবস্থায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সরকার ভারত রক্ষা আইনের মতো একটি নতুন দমনমূলক আইন প্রণয়নের প্রয়োজন অনুভব করে। 4 নম্বর পয়েন্ট দেখো, মুসলিমদের ক্ষোভ। প্রথম বিশ্বযুদ্ধে মুসলিমদের জগতের ধর্মগুরু তুরস্কের খলিফা ইংল্যান্ডের বিপক্ষ জোটের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন। এজন্য যুদ্ধের পর ব্রিটিশ সরকার পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা যথেষ্ট পরিমাণে খর্ব করে। তারা তুরস্কের ব্যবচ্ছেদের উদ্যোগ নেয়। এতে ভারতীয় মুসলিম সম্প্রদায় ব্রিটিশের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে খিলাফত আন্দোলন শুরু করে। 5 নম্বর পয়েন্ট দেখো, গণ আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের দ্রব্যমূল্য বৃদ্ধি, অনাবৃষ্টির ফলে শস্যহানি, বেকারত্ব, মহামারী প্রকোপ প্রভৃতির ফলে দেশবাসীর অবস্থা শোচনীয় হয়ে ওঠে। সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকায় দেশবাসী ব্রিটিশ সরকারের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়। এই ক্ষোভ দিকে দিকে গণ আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। এরপর বলছে শ্বেতাঙ্গদের অমানবিকতা। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশগুলিতে প্রচুর ভারতীয় কর্মরত ছিল। সেখানে ব্রিটিশ সরকার ও শ্বেতাঙ্গরা ভারতীয়দের সঙ্গে খুবই অমানবিক আচরণ করত। এই খবর ভারতে ছড়িয়ে পড়লে ভারতীয়রা এদেশের সরকার ও শ্বেতাঙ্গদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। 7 নম্বর পয়েন্ট দেখো, বিপ্লববাদের প্রসার। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের সরকারের বিরুদ্ধে বিপ্লবীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায়। বিপ্লবীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে শ্বেতাঙ্গদের উপর আক্রমণ ও হত্যাকাণ্ড চালাতে শুরু করলেও সরকার অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। এই অবস্থায় সরকার ভারতীয়দের ওপর প্রচণ্ড দমনমূলক নীতি গ্রহণ করে সংকটজনক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। 8 নম্বর পয়েন্ট দেখো, সেডিশন কমিটি। ভারতে ব্রিটিশ বিরোধী ক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকার 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে একটি কমিটি গঠন করেন। এটি সিডনি কমিশন নামে পরিচিত। এই কমিটি 1918 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তার প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদনের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দে 10ই মার্চ কুখ্যাত রাওলাট আইন পাশ হয়। এখানে একটু বলে রাখি তোমাদের, যদি শুধু রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল বা কারণ কি ছিল, এই কোশ্চেনটা যদি শুধু 8 নম্বরে দেয় তো এই 8টা পয়েন্ট তোমরা লিখে আসতে পারো। যদি না দেয় তো এখান থেকে তোমরা 4টে পয়েন্ট মুখস্থ করে অবশ্যই লিখে দিয়ে আসবে। এরপর বলছে রাওলাট আইনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া। কি বলছে এখানে দেখো, যে নগ্ন দমনমূলক রাওলাট আইনের বিরুদ্ধে ভারতে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঐতিহাসিক এইচ ডডওয়েল বলেছেন যে এক সংকটজনক মুহূর্তে কুখ্যাত রাওলাট আইন ভারতে সর্বজনীন প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করেছিল। এখানে 1 নম্বর পয়েন্ট দেখো, নেতৃত্ববৃন্দের প্রতিবাদ। কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। কেন্দ্রীয় আইনসভার সকল বেসরকারি সদস্য রাওলাট আইনের বিরোধিতা করেন। নরমপন্থী হিসেবে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও এই আইনের
প্রতিবাদ করেন। বোম্বাই হাইকোর্টের বিচারপতি স্যার নারায়ণ চন্দ্রভারকার এই আইনের অনাবশ্যক ও অসঙ্গত বলে অভিহিত করেন। 2 নম্বর পয়েন্ট দেখো, গান্ধীজির ভূমিকা। গান্ধীজি অত্যাচারী রাওলাট আইনের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠেন। তিনি বলেন যে যে সরকার শান্তির সময় এই ধরনের নির্মম আইনের আশ্রয় নিয়েছে সেই সরকার কখনোই নিজেকে সভ্য সরকার বলে দাবি করতে পারে না। তিনি এই আইনকে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে মন্তব্য করেন। এই আইনের প্রতিবাদে তিনি সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। 3 নম্বর পয়েন্ট দেখো, আইন পরিষদ ত্যাগ। রাওলাট আইনের প্রতিবাদে মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্য এবং মাজহার উল হক আইন পরিষদের সদস্যপদ ত্যাগ করেন। জিন্নাহ বলেন যে যে সরকার দেশে শান্তি এর সময় এরূপ নির্যাতনমূলক আইন পাশ করেছে সেই সরকার নিজেকে কখনো সভ্য সরকার বলে দাবি করতে পারে না। লালা লাজপত রায় বলেন যে এই আইনের ফলেই আবার নতুন করে বিপ্লবী কার্যকলাপ শুরু হবে। এরপরে পয়েন্ট দেখো, সংবাদপত্রের প্রতিবাদ। বিভিন্ন সংবাদপত্র রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। অমৃতবাজার পত্রিকা হিন্দু, দ্য নিউ ইন্ডিয়া, বোম্বাই ক্রনিকল, কিশোরী প্রভৃতি সংবাদপত্রে এই আইনে তীব্র প্রতিবাদ করা হয়। রাওলাট আইনকে অমৃতবাজার পত্রিকা এক ভয়াবহ ভ্রান্তি ও কেশরী পত্রিকায় উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করে। এখানে লাস্ট পয়েন্ট দেখো, 5 নম্বর পয়েন্ট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কুখ্যাত রাওলাট আইন ও অন্যান্য কয়েকটি ঘটনার প্রতিবাদে 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের একটি শান্তিপূর্ণ জমায়েত অনুষ্ঠিত হয়। এই সমাবেশের নিরস্ত্র জনতার ওপর সরকারের পুলিশ মাইকেল ও ডায়ারের নেতৃত্বে নির্বিচারে গুলি চালালে অত্যন্ত 1000 মানুষের মৃত্যু হয় ও প্রচুর মানুষ আহত হয়। এই ঘটনার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সরকারের দেওয়া নাইটহুড উপাধি ঘৃণাভরে ত্যাগ করেন। ডক্টর বিপিনচন্দ্র লিখেছেন যে এই আন্দোলনের সময় সারা দেশে যেমন বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে পড়ল, ভারতীয়রা আর বিদেশি শাসনের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। উপসংহার বলছে, ব্রিটিশ সরকার প্রবর্তিত রাওলাট আইন এদেশের ইংরেজদের হিংস্রতার আসল রূপটি প্রকাশ করে দেয়। এই আইন দেশের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। রাওলাট আইন দেশবাসীকে পরোক্ষ গান্ধীজির নেতৃত্বাধীন আন্দোলনে সামিল হতে প্রেরণা যোগায়।